বুলেট বুলেট স্ট্যান্ড, তারপরে পিপেট, ঠিক আছে। আর কেমিক্যাল গুলো কি কি আছে দেখি। দেখো, কেমিক্যাল আছে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, ফেরাস অ্যামোনিয়াম সালফেট, সিলভার সালফেট, তারপরে ফেরোইন ইন্ডিকেটর, অর্থাৎ আমাদের যেটা ইন্ডিকেটর কালার চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়, মার্কারি সালফেট ক্রিস্টালস, অর্গানিক ফ্রি ডিস্টিল ওয়াটার, অর্থাৎ আমাদের ডিস্টিল ওয়াটার ইউজ করতে হবে। প্রসিডিউর দেখো, টাইট্রেশন মেথডের জন্য আমাদের যে প্রসিডিউর আছে, প্রথমে কি করতে হবে, ডিস্টিল ওয়াটার আছে, তারপরে ওয়াটার স্যাম্পল আছে, দুটা হচ্ছে আমাদের ভাইল নিতে হবে, দুটো ভাইলে একটা হবে হচ্ছে স্যাম্পল থাকবে, আর একটাতে তোমার ব্ল্যাঙ্ক অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিস্টিল ওয়াটার নিতে হবে একটাতে, আর একটাতে আমাদের স্যাম্পল ওয়াটার স্যাম্পল কোথায় থেকে, যে কোনো পুকুর বা রিভার যে কোনো ওয়াটার থেকে ওয়াটার বডি থেকে আমাদের স্যাম্পল কালেক্ট করতে হবে। সো দুটাই সেম পরিমাণে ইউজ করব, 2.5 ml করে, দুইটা ভাইলে দুইটা টিউবেই আমরা ওয়াটার নেব। ডিস্টিল ওয়াটারটা কেন ইউজ করা হচ্ছে, ডিস্টিল ওয়াটার হচ্ছে ব্ল্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটার মধ্যে কোনো অর্গানিক ম্যাটার নাই, আর একটা হচ্ছে স্যাম্পল আছে যেটাতে আমাদের অর্গানিক ম্যাটার আছে। তাহলে প্রথমে নেওয়ার পরে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট দুই ভাইলে দিব কত পরিমাণ, 1.5 ml করে, দুইটা টিউবে দিব, দেওয়ার পরে আমরা সেখানে 3.5 ml করে সালফিউরিক অ্যাসিড দিব, সালফিউরিক অ্যাসিড ওই টিউবেই আমরা 3.5 ml করে দিব, তারপরে ডাইজেস্ট করব কত টেম্পারেচার, 150 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার্স। তাহলে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইজেস্টর, এই ডাইজেস্টরের ভিতরে আমরা 2 ঘন্টা রাখবো, কতক্ষণ, 150 ডিগ্রি সেলসিয়াসে। এর ভিতর আমাদের অর্গানিক ম্যাটারটা ডাইজেস্ট হয়ে যাবে কোন কেমিক্যালের উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট। আমাদের ডাইজেস্ট হওয়ার পরে সেটা ঠান্ডা করতে হবে, রুম টেম্পারেচারে কুল করতে হবে, কারণ কত ছিল, 150 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে, তাহলে রুম টেম্পারেচার কত, 25 থেকে 30 থাকে। এই টেম্পারেচার আমাদের নর্মাল করার পরে এটাকে একটা কনিক্যাল ফ্লাক্সে ঢালবো। কনিক্যাল ফ্লাক্সে কেন, আমরা জানি টাইট্রেশন করার জন্য বুলেটের নিচে যে কনিক্যাল ফ্লাক্স রাখতে হয়। টাইট্রেশন করব কি দিয়ে, এই বুলেটে থাকবে আমাদের ফেরাস অ্যামোনিয়াম সালফেট বুলেটে, তারপরে ওই কনিক্যাল ফ্লাক্সের ভিতর যেটা অর্গানিক সাবস্টেন্স যুক্ত স্যাম্পল ছিল, সেটার কালার ইয়েলো ছিল, সেখানে কিছু ড্রপ 2 ড্রপ আমরা ফ্লোইন ইন্ডিকেটর দিব, দিলে সেটা হবে গ্রিন কালার। গ্রিন কালারটা টাইট্রেশনের মাধ্যমে তত এই যে প্রথমে যে লেভেলটা থাকবে ইনিশিয়াল লেভেল, সেটা আমরা লিখে রাখবো, নর্মালি তো 0 থাকে, পরে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটা টাইট্রেশন করতে থাকতে হবে। তারপর দেখা যাবে বুলেটের রিডিংটা আমাদের নিতে হবে, কখন কালার চেঞ্জ হয়ে যায়, কালারটা কি হবে, রেডিশ কালারের ব্রাউন নিতে হবে। তাহলে ইনিশিয়াল রিডিং এবং আমাদের লাস্ট ফিনিশিং ফাইনাল রিডিং দুটা থেকে আমাদের রিডিং ডিফারেন্সটা বের করে নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। তোমরা বুঝতে পারলা, ছবিটা দেখো, দেখে ইজিলি বোঝা যাবে।
আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝছো না কেউ? আলামিন, জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? ইজি না টাইট্রেশন মেথড? ওকে, ক্যালকুলেশন করি কি হবে। এখানে আছে আমাদের কেমিক্যাল গুলো, যেগুলো আমরা ইউজ করব সেগুলো তৈরি করার, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে হচ্ছে সলিউশন তৈরি করা। এই যে সালফিউরিক অ্যাসিড রিয়েজেন্ট, স্ট্যান্ডার্ড ফেরাস অ্যামোনিয়াম সালফেট সলিউশন। কিভাবে সলিউশন গুলো নিব, আমরা ক্যালকুলেশন দেখি। ক্যালকুলেশন টেবিলটা এরকম হবে: স্যাম্পল, ভলিউম অফ স্যাম্পল, বুলেটের রিডিং, দেখো আমাদের বুলেট বুলেট রিডিং এর ইনিশিয়াল এবং ফাইনাল এবং দুটোর ডিফারেন্স। আর ভলিউম অফ দা 0.1 m, এটা হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। তাহলে আমাদের স্যাম্পল কতটুকু ছিল? ভলিউম 2.5। একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি এক্সপেরিমেন্ট দেখি, সেটার সলিউশন দেখো। একটা এক্সাম্পল হিসেবে আমরা ভলিউম অফ স্যাম্পল 2.5 আছে ব্ল্যাঙ্কে একটা ডিস্টিল ওয়াটার, আর স্যাম্পল 1 স্যাম্পল 2, অর্থাৎ দুইবার একই স্যাম্পল দিয়ে দুইবার করা হয়েছে, করে দেখা হয়েছে সেম পরিমাণে তোমার লাগছে। এই যে বুলেট রিডিং এবং তাদের ডিফারেন্স করে যেটা 13.2, এই দুইটা হচ্ছে রেপ্লিকেশন। বুঝতে পারছো? অর্থাৎ একই স্যাম্পল দিয়ে দুইবার করা, তার মানে এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন কি কারণে করা হয়? প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে যদি কোনো ডিফারেন্স আসে তাহলে দুটাকে গড় করে নিতে হয়। তাহলে রেপ্লিকেশন রাখা হয় একটা এক্সপেরিমেন্টে মিনিমাম 3টা রেপ্লিকেশন রাখতে হয়। কারণ কি, এই যে আমাদের রিডিং নিতে গিয়ে যে ইররটা আসে, ইরর কম থাকে যখন রেপ্লিকেশন নেওয়া হয়। এর আমাদের রিসার্চটা অ্যাকুরেট করার জন্য রেপ্লিকেশন যত বেশি করা হয় তত অ্যাকুরেসি বৃদ্ধি পায়। এই জন্যই আমাদের রেপ্লিকেশন রাখা হয়। অর্থাৎ একটা স্যাম্পল কাজ করার জন্য সেটার একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা স্যাম্পলের 3-4টা রেপ্লিকেশন রাখা হয়। এতে আমাদের অ্যাকুরেসি বৃদ্ধি পায়, কাজের অ্যাকুরেসি, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি 3-4টার মধ্যে একটা দেখা গেল 13 না এসে 10 আসলো, তার মানে ওইটাতে আমাদের ভুল হয়েছে একটু। হ্যাঁ, আর অন্যগুলোতে দেখা গেল সেম আসছে, তখন বুঝতে হবে অন্যগুলোই কারেক্ট। ওই 3-4টা অ্যাভারেজ করে আমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? এটা এটা তোমাদের খুব একটা এটা একটা সুন্দর পয়েন্ট যে আমাদের একটা স্যাম্পল কাজ করার জন্য রেপ্লিকেশন কেন রাখা হয়, এটা তোমাদের ভাইভাতে ধরা হইতে পারে। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা তো ভার্সিটি যাওয়ার পর তারপর ভাইভা দিব, তাই না? কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের নোট ডাউন করে রাখতে হবে, খাতা কলমে পাবা না। তাহলে রেপ্লিকেশন কেন রাখা হয় কেউ বলতে পারবে?
একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের রেপ্লিকেশন তিনটা চারটা কেন রাখা হয়? অ্যাকুরেসি বৃদ্ধি পাওয়ার জন্য, মানে কার অ্যাকুরেসি? ম্যাম আমরা যে মানে যে পরীক্ষাটা করবো ওইটার রেজাল্ট যেন অ্যাকুরেট। পরীক্ষার রেজাল্ট আসবে, রেজাল্টটা অ্যাকুরেট অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা কম, অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বৃদ্ধি পাবে যখন রেপ্লিকেশন বাড়ানো হয়। আর ব্ল্যাঙ্ক কেন রাখা হয়েছে? ব্ল্যাঙ্কটার সাথে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ব্ল্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পরিমাণ, স্ট্যান্ডার্ডের সাথে স্যাম্পলের কম্পেয়ার করার জন্য। হ্যাঁ, সো আমরা এখানে দেখলাম স্ট্যান্ডার্ড হচ্ছে কত 14 আর স্যাম্পলে আসলে হচ্ছে 13.2 আর নরমালিটি অফ দ্য ফেরাস অ্যামোনিয়াম সালফেটের হচ্ছে 0.1 n আর ভলিউম অফ দ্য স্যাম্পল 2.5। এখন ক্যালকুলেশন যদি করা যায় কি আছে, a মাইনাস b হচ্ছে কি এই যে তোমার ব্ল্যাঙ্কের পরিমাণটা আর স্যাম্পলের দুইটা বিয়োগ করে যেটা আসবে, আর n তো নরমালিটি 8 গুণন 1000, তারপরে আছে কি তো এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ক্যালকুলেশনের ভলিউম অফ দ্য স্যাম্পল টেকেন কত নিচ্ছি 2.5, তাহলে আমাদের রেজাল্ট এসে গেল 288 মিলিগ্রাম পার লিটার। তাহলে রেজাল্ট সিওডি 288। ইন্টারফারেন্স কি বলছে? Chemical oxygen demand does not differentiate between biological available and inert organic matter, and it is a measure of total quantity of oxygen required to oxidize all organic materials into carbon dioxide and water. এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অক্সিডাইজ করার পরে কি তৈরি হয়, প্রোডাক্ট কি হয়। আমরা যে সিওডি ক্যালকুলেশন করতেছি, ডিটারমাইন করতেছি, সেই ডিটারমাইন করতে গিয়ে আমাদের কি হচ্ছে, অর্গানিক ম্যাটারটাকে আমরা অক্সিডাইজ করে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। ওকে, তাহলে আমরা এটা কি দেখলাম, একটা টাইট্রেশন মেথড দেখলাম। এখন আমরা আসি আরেকটা মেথড আছে, ডিজিটাল মেথড। ডিজিটাল মেথডে কি আছে, আমাদের ডিজিটাল মেথডেও কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আছে। ডিজিটাল মেথডের জন্য আমাদের কি কি দরকার হবে, ব্লেন্ডার, তারপর 200 ডিরেক্টর, একটা ডিআরবি 200 ডিরেক্টর, এটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ডিজিটাল মিটার, এই মিটারটা ব্যবহার করা হবে সিওডি টিএনটি প্লাস টিএম ভাইলস, অর্থাৎ যে টিউব গুলো দেখলাম না আমরা সিওডি তৈরি করার জন্য, সেই রকম সিওডি ভাইল লাগবে, আর পিপেট টিপ লাগবে, পিপেট আর হচ্ছে পিপেট টিপ। আর টেস্ট টিউব রাখার জন্য আমরা র্যাক ইউজ করি। টেস্ট টিউব যেহেতু আমরা কয়টা ইউজ করতেছি, দুইটা, স্যাম্পলের জন্য দুইটা, অথবা যদি 4টা রেপ্লিকেশন রাখা হয় 4টা টিউব লাগবে আর একটা ব্ল্যাক রাখা। ওকে, সেক্ষেত্রে রেক্টর মেশিন যেটা আছে, রেক্টর মেশিন কি কাজে ইউজ করা হয়, ডাইজেস্ট করার কাজে 150 ডিগ্রি সেলসিয়াসে স্যাম্পলটা নিয়ে আমাদের, যেহেতু 150 ডিগ্রি সেলসিয়াস, আমাদের মেশিনটা আগে অন করে রাখতে হবে 150 ডিগ্রি আসার জন্য। তারপর আমরা করব কি, স্যাম্পল নিব, স্যাম্পলটাকে ব্লেন্ডারে ব্লেন্ডারে কি করা হয়, হোমোজেনাইজ করা হয়। 100 ml অফ স্যাম্পল নেওয়া হয়,
ব্লেন্ডারে 30 সেকেন্ডের জন্য হোমোজেনাইজ করা হয়। আর যদি সলিড স্যাম্পল হয় তাহলে তো একটু সময় বেশি লাগবে। স্যাম্পলের উপর ডিপেন্ড করে, যদি স্যাম্পলের ভিতরে যদি ম্যাটেরিয়ালস অর্গানিক ম্যাটেরিয়ালস গুলো একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে বেশি সময় ধরে হোমোজেনাইজ করতে হবে। To help assure that a representative portion of sample was analyzed, homogenized sample into the 250 ml beaker and gently stir with a magnetic stir plate. তার মানে আমাদের ম্যাগনেটিক স্টিয়ার প্লেটে, এটার ক্ষেত্রে ম্যাগনেটিক স্টিয়ার প্লেট দরকার। তোমরা কি ম্যাগনেটিক স্টিয়ার প্লেট দেখেছো? আমাদের ল্যাবে আছে অবশ্য ম্যাগনেটিক স্টিয়ার প্লেট। ওটার উপর আমরা বিকারে করে স্যাম্পলটা রাখবো, তখন ওটা ঘুরতে থাকবে, স্টিয়ারিং হতে থাকবে যে স্যাম্পলটা আমরা নিব। তার মধ্যে কেয়ারফুলি 2 ml অফ দ্য স্যাম্পল ভায়ালে নিতে হবে। ওখান থেকে স্টিয়ারিং অর্থাৎ হোমোজেনাইজ করার পরে আমরা এটাকে স্টিয়ারিং করলাম, ভালো করে মিক্স আপ করা যেটাকে, সেখান থেকে ভায়ালে নিব। ভায়ালে নেওয়ার পর ভায়াল অর্থাৎ সিওডি যে ভায়াল আছে ওই ভায়ালে নিব 2 ml করে স্যাম্পল, পিপেট দিয়ে তুলে ভায়ালে নিতে হবে। ভাইলের ক্যাপ ভালো করে লাগায় নিতে হবে। আমরা ছবিতে দেখলাম কিন্তু ভাইলের ক্যাপ কিন্তু পাশেই ছিল। ভাইলের ক্যাপ গুলো ভালো করে টাইট করে লাগায় নিতে হবে। লাগায় নিয়ে কি করতে হবে, মিক্স আপ ভালো করে করতে হবে। ভাইল দুটাকে আমরা হিট দিব 2 ঘন্টা ধরে, অর্থাৎ যে মেশিনটা আছে 150 ডিগ্রি সেলসিয়াসে ডাইজেস্টরের উপরে আমরা হিট দিব 2 আওয়ার্স ধরে। ঠিক আছে, অফ করার পরে ওটাকে রুম টেম্পারেচারে কুল করতে হবে। কুল করার পরে আমাদের we inverted the vial several times while still hot, যতক্ষণ হট থাকবে ওটাকে আমরা আর কি ইনভার্টেড করব। We place the vial into a rack to cool to the room temperature. Thoroughly we clean the outside of the vial. Then we inverted the vial into the cell holder and close the lid. অর্থাৎ যে আমাদের একটা মেশিনের কথা বললাম না, কি মেশিন, মেশিনটার নাম বলো দেখি। DRB 200 রেক্টর, এই মেশিনটা। DRB 200 দেখো আমি শেয়ার করতেছি রেক্টর মেশিনটা, তোমরা দেখলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ? না ম্যাম, স্ক্রিন এখন শেয়ার দেখা করে যাচ্ছে। দেখতে পাইছো? DRB 200 রেক্টর মেশিন। এই যে মেশিনের ভাইলের ভিতর 150 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে দেখো রেখেছি। প্রথমে এক সাইডে হচ্ছে ডাইজেস্ট করার পরে
আমাদের ফাইল দিয়ে রিডিং নিতে হবে। এখানে স্ক্রিনটা আছে, স্ক্রিনে ওখানে আমরা যেমন সেন্ট্রিফিউজ মেশিন দেখছো কিনা তোমরা, বিভিন্ন স্যাম্পল দিয়ে রিডিং নিতে হয়। ইনভার্ট ইনটু দ্য ভ্যালস, তাহলে আমরা ভ্যালটা সেলের ভিতর, সেল হোল্ডার এন্ড ক্লোজ দ্য লিড। লিড কোনটা জানো? উপরের যে কভারটা, এই যে লিড, স্যাম্পলের ভিতর ভ্যালটা রেখে লিডটা লাগাই দিতে হবে। তারপরে অটোমেটিক্যালি রিডিং দেখা যাবে। কোথায়? সামনের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওখানে রিডিং দেখা যাবে, মিলিগ্রাম পার লিটারে রিডিংটা দেখাবে, সিওডি। বুঝতে পারছো তোমরা ডিজিটাল মেথডটা? এই ক্ষেত্রে আমাদের কোনো টাইট্রেশন করতে হবে না, বাট আমাদের ব্লেন্ড করে নিতে হবে। স্যাম্পলটাকে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলে ডাইজেস্ট হবে। ডাইজেস্ট হয়ে অটোমেটিক্যালি আমাদের সিওডি রিডিংটা শো করবে। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? টিআরবি 200 রেক্টর মেশিন। তাহলে এটা করা হয় কি কারণে? কনক্লুশনে কি বলতে হবে? টু মেজার দ্য সিওডি ভ্যালু ইনটু দ্য particular water for aquatic management. In this measurement, we can identify the water body. Water body তে কি পরিমাণ pollutant substance আছে, সেটা আমরা এটার মাধ্যমে ডিটারমাইন করতে পারতেছি। আর সেটাকে অক্সিডাইজ করার জন্য কি পরিমাণ ডিজলভ অক্সিজেন আমাদের দরকার হচ্ছে, অক্সিজেন কি পরিমাণে দরকার হচ্ছে এই ওয়াটারটাকে আমাকে অক্সিডাইজ করার জন্য। তাহলে এখান থেকে আমরা ওয়াটার কোয়ালিটি ডিটারমাইন করতে পারছি, একটা ওয়াটারে কি পরিমাণ অর্গানিক সাবস্টেন্স আছে সেটা এই মেথডের মাধ্যমে আমরা জানতে পারবো। তোমরা বুঝতে পারছো সিওডি ডিটারমাইন করার দুইটা মেথড আমরা পড়লাম, একটা হচ্ছে টাইট্রেশন মেথড আর একটা ডিজিটাল মেথড। টাইট্রেশন মেথডের জন্য আমাদের কয়েকটা কেমিক্যাল ইউজ করতে হয়েছে, বাট আমাদের ডিজিটাল মেথডে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করি নাই। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে টাইম কনজিউমিং, টাইট্রেশনটা কি হবে? অনেক টাইম কনজিউমিং হবে, কেমিক্যাল ইউজ করতে হবে, তারপরে ইরর হওয়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে। আর ডিজিটাল মেথডে আমরা সময় কম সময়ে অ্যাকুরেট রেজাল্ট পাবো। যাই হোক, আমাদের দুটো মেথডই জানা দরকার। যদি আমাদের ল্যাবে এই রিঅ্যাক্টর মেশিনটা যদি না থাকে তখন আমাদের বলা তো যায় না কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করা যায়, সেইভাবে দুটোই জানা থাকা দরকার। তাহলে কারো কি বোঝার সমস্যা আছে? বলো। ম্যাম টাইট্রেশন আমরা ব্ল্যাঙ্ক নিয়ে করলাম, মানে টাইট্রেশন করলাম, ওটা কি শুধু ম্যাম ডিস্টিল ওয়াটার নিয়ে টাইট্রেশন করব? হ্যাঁ, একটা প্ল্যান্টটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার কেন না হচ্ছে, ওয়াটারটাকে কিন্তু হচ্ছে আমাদের কি একটা মেশিন আছে, কি মেশিন? ডিস্টিল করার একটা মেশিন আছে, ঠিক আছে। ওখান থেকে কিন্তু একবার ক্লিন হয়ে পানিটা আসে। ওই পানিটা কিন্তু আমরা ওই ওয়াটারটা কিন্তু নর্মালি ওপেন করে রাখলে আবার কন্টামিনেটেড হবে। এই জন্য ডিস্টিল ওয়াটার কিন্তু বোতলের ক্যাপ লাগায় রাখা হয়। ডিস্টিল ওয়াটারে
মানে একদম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা ব্যবহার করতে হবে ব্ল্যাঙ্ক হিসেবে। ডিস্টিল মেশিন কি দেখেছো তোমরা অন্য ল্যাবে? কোন ল্যাবে দেখেছো ওয়াটার ডিস্টিল করার, ডিস্টিল ওয়াটার তৈরি করার মেশিনটা দেখেছো? না ম্যাম। দেখো না? ম্যাম সব ক্ষেত্রে খালি ডিস্টিল ওয়াটারই দেখি, মানে যে কোনো, কিন্তু কিভাবে করে ওইটা দেখি নাই। একটা ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, ওটা পানির লাইনের সাথে সংযুক্ত করা হয়, পানির লাইনটা পাস হয়ে যায় ডিস্টিল মেশিনটার ভিতর দিয়ে। দেখবা কোন ল্যাবে যেন আছে, অ্যাকোকালচার ল্যাবে আছে, এফবির ল্যাবে আছে, আমাদেরও কেনার ব্যবস্থা করছে, আমাদের ল্যাবেও আসবে। আমাদের ল্যাবগুলোতে তো অনেক এখন ইনস্ট্রুমেন্ট চলে আসছে, হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্টটাও আমাদের আছে ল্যাবে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাস আমাদের হবে কবে? নেক্সট রবিবার, না রবিবার, তাই তো? আর 2টা ক্লাস এই সপ্তাহের জন্য। পরে তোমাদের মিড পরীক্ষা শুরু হবে, মিড পরীক্ষার পরে আবার প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তারপরে ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, বলো ম্যাম বলো। আমরা এটা কি কলম দিয়ে লিখবো নাকি পেন্সিল দিয়ে? পেন্সিল দিয়ে লিখবা, পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবা। অনেকের লেখা এত বিশ্রী, হ্যাঁ, সুন্দর করে লিখবা। আমার লেখা খারাপ হইতে পারে, কিন্তু তোমাদের লেখা যেন সুন্দর হয়, চেষ্টা করো সুন্দর করে লিখবা। 2 মেথড লিখতে হবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, তারপরে আমরা 2টা মেথড ব্যবহার করব, একটা টাইট্রেশন মেথড আর একটা ডিজিটাল মেথড। টাইট্রেশন মেথডে কি কি ম্যাটেরিয়ালস আমাদের দরকার, তারপরে কেমিক্যাল, হ্যাঁ, তারপরে টাইট্রেশন মেথডটা 1 বাই 1 1 2 3 করে বর্ণনা করবা। পরে লিখলে একটু ভালো হতো ম্যাম। কি দেখতা, কি দেখবা? বুঝে নাই। ম্যাম বলছিলাম ম্যাম পেন দ্বারা লিখলে হবে না ম্যাম? কলম দিয়ে? জি ম্যাম। ম্যাম এটা একটু কনসিডার করেন ম্যাম। লেখো তোমরা। তোমাদের শুনতে পাচ্ছে না, কিছু বলছো? ডিজিটাল মেথডটা লিখবা, লিখে কনক্লুশন। ম্যাম আমাদের কোনো শীট বা স্লাইড দিবেন না যেটা দেখে আমরা লিখবো খাতায়? খাতায় লিখবে, কি হয়েছে ম্যাম মানে আর কি বুঝে নাই? প্র্যাকটিক্যালটা যে লিখবো ওটা ম্যাম কি দেখে লিখবো সেটা দিবেন না, হ্যান্ড নোটটা বা কিছু? ম্যাম কথা শুনতে পাই না। তোমাদের ম্যাটেরিয়ালস দিতে হবে, কি দেখে লিখবা দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম তাহলে কি কলম দিয়ে লিখবো? ম্যাম না, কলম না, পেন্সিল, পেন্সিল দিয়ে খাতায় লিখবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।